Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy. সকলকে TWS এ স্বাগত। আশা করছি ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমাদের যে কুইক রিভিশন ক্লাস চলছিল সেই কুইক রিভিশন ক্লাসের চতুর্থ ক্লাস এবং আজকের ক্লাস আমি সকলকে স্বাগত জানাই এবং হোপফুলি আজকে আমরা অত্যন্ত দুর্দান্ত একটি টপিক কভার করব। আজকে আমাদের টপিক থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান। আজকের আমাদের আলোচনার বিষয় ভারতের সংবিধান। এর আগে আমি ইতিহাস, বেসিক্যালি প্রাচীন ভারতের ইতিহাস, ভারতের ভূগোলের কিছু পার্ট, পশ্চিমবঙ্গের ভূগোল আলোচনা করেছি। তো ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পলিটি থেকে একদম বাছাই করা কোয়েশ্চেন্স পাওয়া যায় এবং আমরা হুবহু কমন পেয়ে যাই এই পোর্শনের থেকে। ওকে, তো সেটা আমি করাবো কুইক রিভিশন আজকের এই ক্লাসে। সাউন্ড, অডিও, ভিডিও সবকিছু ঠিক আছে কি? চটপট একটু কমেন্টে সকলে ইয়েস লিখে দাও যে অল ওকে এন্ড অল গুড, তবেই আমরা ক্লাসটি শুরু করব। আচ্ছা, মিস্টার ওয়াইড লিখছে, স্যার বললো কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আমাদের পড়ার সাথী, আপনাকে আমরা ভালোবাসি। আচ্ছা, ধন্যবাদ, সেম টু ইউ। চলো তাহলে শুরু করছি ভারতের সংবিধান এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের ওয়ান লাইনার ওয়েতে যেমন ভাবে পড়িয়ে থাকি তেমনটাই করব। তবে সামনেই যাদের পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপির জন্য ক্লাসটি দেখছো তোমাদের জন্য অবশ্যই একটি হেল্পফুল সেশন হবে। বাট হোপফুলি হয়তো তোমাদের পলিটি থেকে বা সংবিধান থেকে বেশ ভালো মাপেরই কোশ্চেন থাকতে পারে। দেখা যাক, সেটা প্রশ্নপত্রই বলবে যখন আমরা জানতে পারবো। চলো ভারতের সংবিধান থেকে তাহলে শুরু করছি। মন দিয়ে শুনতে থাকবে ক্লাসটি এন্ড প্রত্যেকে লাইক করে জয়েন করে নেবে ক্লাসে। তো আজকের প্রথমেই যে পর্বটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে গণপরিষদ। আমরা সকলে জানি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ এই টার্মটা মাথায় রেখে দেবে এবং স্পেসিফিক্যালি এই তোমরা যারা এসএসসি বা রেলওয়ের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এই টার্মটাও মনে রেখে দেবে, সংবিধান সভা মনে থাকবে। গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা। বলো গণপরিষদ কবে গঠিত হয়েছিল? যদি আমাদেরকে সাল জিজ্ঞেস করে বা গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল, এই ধরনের প্রশ্ন আসলে আমাদের উত্তর কি হবে? গণপরিষদ কবে হয়েছিল? সঠিক উত্তর কি হবে? 1946 সালে। পরবর্তীকালে আমরা গণপরিষদের প্রথম সেশন বা গণপরিষদের প্রথম অধিবেশন দেখেছি কবে? যেমন জাতীয় কংগ্রেসেরও বিভিন্ন অধিবেশন হয়েছিল তেমনি গণপরিষদেরও প্রথম অধিবেশন হয়েছিল 9th ডিসেম্বর। কবে বললাম? 9th ডিসেম্বর 1946, যেটা দিল্লির কনস্টিটিউশন হলে সংবিধান সভার বা গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। এবারে যদি এভাবে প্রশ্ন আসে যে প্রথম সভাপতি, দেখো যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তো খুব কেয়ারফুল হতে হবে কি জানতে চাইছে, কি জানতে চাইছে। যেমন একটা ভারতের দক্ষিণতম বিন্দু, দুরকম উত্তর হয়। একটা হচ্ছে মেইনল্যান্ডের কথা বললে কন্যাকুমারী বা কেপ কমেরি হচ্ছে, আরেকটা হচ্ছে ভারতের ভূখণ্ড, ভারতের দক্ষিণতম বিন্দু, তখন আমরা আবার কি করি, ইন্দিরা পয়েন্ট করে আসি। সেই রকম সভাপতি রিলেটেড প্রশ্ন আসলে এখানে সবাই থিওরি পড়ে রেখেছো আশা করি জানো, যে যখন প্রথম অধিবেশন হয়েছিল প্রবীণতম ব্যক্তিদের মধ্য থেকে বা সিনিয়র মোস্ট পার্সন হিসেবে সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের প্রথম সভাপতি করা হয়েছিল, কিন্তু সেটা অস্থায়ী সভাপতি ছিল। তাই এটা আমরা সবাই নোট করে নেব যে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তবে ব্র্যাকেটে একটা কথা লিখে রাখবো, এটি ছিল অস্থায়ী, অস্থায়ী অর্থাৎ পরবর্তীতে স্থায়ী সভাপতি করা হয়েছিল। এই যে একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রেখে দেবে, এমনও কোশ্চেন পেপার তোমরা ফিউচারে প্র্যাকটিস করতে করতে পাবে সেখানে লেখা আছে গণপরিষদের প্রথম সভাপতি, উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মন দিয়ে শুনবে, উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নে না কিছু মেনশন করা থাকে না এবং অপশনেও দেখবি সচ্চিদানন্দ সিনহা নেই, রাজেন্দ্র প্রসাদ আছেন, বি আর আম্বেদকর আছেন, জওহরলাল নেহেরু আছেন, এইরকম ভাবে। বোঝা গেল?
তো বেসিক্যালি রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি, আর অস্থায়ী সভাপতি বা প্রথম হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পরীক্ষাতে আসে অনেক সময়। এই প্রথম অধিবেশন বেসিক্যালি যখন হয়েছিল সেই সময় জেবি কৃপালিনী এই সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেছিলেন। তারপরে আমরা দেখি যে সচ্চিদানন্দ সিনহাই হন গণপরিষদের প্রথম সভাপতি। কিন্তু রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি হয়েছিলেন দ্বিতীয় সেশনে, বা যেটা 11 ডিসেম্বর হয়েছিল গণপরিষদের, সেখানেই তিনি গণপরিষদের স্থায়ী সভাপতি বা প্রথম সভাপতি হয়েছিলেন। পরবর্তী পয়েন্ট, যে অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব, অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব বা গণপরিষদ এখানে যে উদ্দেশ্যমূলক প্রস্তাব কে উত্থাপন করে, তাহলে অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেন কে? কে হবে সঠিক উত্তর বলো? আমরা সবাই এই দিকে থিওরি তো পড়ে রেখেছি, 1946 সাল, তারিখটা কি হবে? 13 ডিসেম্বর। তারিখটা কবে? 13 ডিসেম্বর। উদ্দেশ্যমূলক প্রস্তাব কে উত্থাপন করেন? তাহলে উত্থাপন করেন, মনে রেখে দেব আমরা, উত্থাপন করেন ডক্টর জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। অবজেক্টিভ রেজলিউশন, এটার বাংলা হচ্ছে উদ্দেশ্যমূলক প্রস্তাব, মনে থাকবে, জে এল নেহেরু, একদমই কারেক্ট। তাহলে উদ্দেশ্যমূলক প্রস্তাব তিনি উত্থাপন করেছিলেন। পরবর্তী পয়েন্ট, ড্রাফটিং কমিটি বা যাকে আমরা বলবো খসড়া কমিটি কবে গঠিত হয়? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? না, 1947 সালের 29 আগস্ট, মনে থাকবে। তাহলে 1947 সালের 29 আগস্ট খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। এই খসড়া কমিটির হাতে দায়িত্ব ছিল সংবিধানের চূড়ান্ত রূপ অর্পণের জন্য। এবং মনে রাখতে হবে, এই যে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি গঠন করা হয়েছিল, এটা কতজন সদস্য বিশিষ্ট ছিল? তো 7 মেম্বার, 7 সদস্য বিশিষ্ট গঠিত হয়েছিল খসড়া কমিটি। তাই আমাদের পরবর্তী একটা দুর্দান্ত এমসিকিউ আছে, যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চটপট উত্তর করো সকলেই। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তাহলে উত্তর কি হয়ে যাবে? বি আর আম্বেদকর। যদি একটা প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, মনে থাকবে, তাহলে উত্তর করে আসবে তোমরা বি আর আম্বেদকর। ডাব্লিউবিপি তে একবার এই প্রশ্নটি এসেছিল যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, তাহলে ভারতীয় সংবিধানের জনক বলা হবে ডক্টর বি আর আম্বেদকরকেই। 3টে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, গান্ধীজি কেবল দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেন। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের অ্যাডভাইজার, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা পদে, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা পদে কে নিযুক্ত হন? সঠিক উত্তর মনে রেখে দেবে বি এন রাও। এটা খুব আসে। বি এন রাও ছিলেন সাংবিধানিক উপদেষ্টা, বি এন রাও ছিলেন সাংবিধানিক উপদেষ্টা। এবার এখানে দুটো তারিখ মনে রেখে দেবে, খুব স্পেশাল দুটো তারিখ। একটি হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হলো আর কবে কার্যকর হলো। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথমে মনে রেখে দেবে গৃহীত, তাহলে ভারতের সংবিধান এই দুটো তারিখ থেকে কিন্তু প্রশ্ন হয়। আমার এখনো মনে আছে ডাব্লিউবিপি তে একটা বছরে প্রশ্ন হয়েছিল, পুরো এন্টায়ার জিকেজিএস এর পোর্শন থেকে একটাই পলিটির কোশ্চেন ছিল, এবং সেটা হয় গৃহীত তারিখ অথবা কার্যকরের তারিখ। এই একটাই কোশ্চেন ছিল পুরো এন্টায়ার এক্সামের মধ্যে। হোপফুলি ক্লার্কশিপ হয়তো একটু বেশি প্রশ্ন থাকতে পারে। এই সংবিধান কবে গৃহীত হয়?
গৃহীত দেখবে এখানে দুটো তারিখই হচ্ছে 26 তারিখ, তাহলে প্রথমে গৃহীত পরে কার্যকর। গৃহীত হচ্ছে কোন তারিখে? না 1949, 1949 সালের 1949 সালের 26 নভেম্বর এই সংবিধান গৃহীত। আর ভারতের সংবিধান কার্যকর বা কেম ইনটু ফোর্স, কার্যকর হওয়ার তারিখ কবে? কার্যকর হওয়ার তারিখ হচ্ছে 1950 সালের 1950 সালের, এটিও 26, বাট মনে রাখবো 26 জানুয়ারি। এই জন্য দেখবে প্রতি বছর এখানে দুটো গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, তার মধ্যে প্রথম দিবস হচ্ছে এই 26 নভেম্বর। 26 নভেম্বর হচ্ছে আমাদের কি দিবস? এই তারিখটাকে আমরা বলি সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে। তাহলে এই দিবসটাকে কি বলা হয়? সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে। পরীক্ষাতে বহুবার এসছে। হ্যাঁ, আর এই 26 জানুয়ারি যেটা হচ্ছে আমাদের রিপাবলিক ডে। মনে থাকবে? তাহলে এই দুটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তাহলে কার্যকর কবে হলো আর গৃহীত কবে হলো, এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। পরীক্ষাতে কিন্তু অনেকবার দেওয়া হয়েছে এই ধরনের প্রশ্ন, তাই তোমাকে প্রস্তুত কিন্তু থাকতে হবে। বুঝতে পেরেছো? এতদূর পর্যন্ত যা আলোচনা হলো, যারা পরে জয়েন করেছো একদমই সবে স্টার্টিং হয়েছে, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আরো অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ব্যাক টু ব্যাক আসতে থাকবে, তো তোমাকে শেষ পর্যন্তই কিন্তু দেখতে হবে। কারো কোনো ডাউট নেই তো এগিয়ে যাই পরবর্তী টপিকে। এভরিওয়ান, আচ্ছা এবারে চলো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলি। পয়েন্টটি এইরকম যে যদি আমাদের প্রশ্ন আসে 1934-এ গণপরিষদের প্রথম ধারণা কে দিয়েছিলেন? বলো। 1934 সালে গণপরিষদের প্রথম ধারণা দেন, একটা গণপরিষদের প্রয়োজন আছে। কে দিয়েছিলেন? একদমই কারেক্ট সুস্মিতা, এম এন রয়, মানবেন্দ্রনাথ রায়। মনে থাকবে? এম এন রয়, এম এন রয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো আমরা কথা বলবো আরো একটা মিশন সম্পর্কে, সেটি হচ্ছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন, তো ক্যাবিনেট মিশন 1946, এই সালটা যেন মনে থাকে। 1946 আসলে এই ক্যাবিনেট মিশনের পরিকল্পনার উপরে ভিত্তি করে না, ক্যাবিনেট মিশনের পরিকল্পনার উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে দেখব গণপরিষদ গঠনের ব্যবস্থা কিন্তু গৃহীত হয়েছিল। তাই প্রশ্ন আসে যে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? বলো। ক্যাবিনেট মিশনের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী, তাহলে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? ক্যাবিনেট মিশনের, একদমই কারেক্ট। তাহলে না, এই জায়গায় তো ভুল হয়ে গেল, স্ট্যাফোর্ড ক্রিপস নয়, এটা আগে তাহলে ভালো করে বুঝে নাও। তাহলে ক্যাবিনেট মিশনের কথা বললে তিনজন মেম্বারের কথা তোমরা মনে রেখে দেবে। একজন হলেন স্যার পেথিক লরেন্স, খুব মন দিয়ে শুনবে। একজন হলেন পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস, আরেকজন হলেন এ ভি আলেকজান্ডার, এ ভি আলেকজান্ডার। এবারে এই তিন সদস্য বিশিষ্ট, এটা কিন্তু মনে রেখে দেবে। আর যদি তোমাকে কখনোই প্রশ্ন করে দেয় যে প্রধান পদাধিকারী কে ছিলেন, তাহলে উত্তর হবে স্যার পেথিক লরেন্স। বুঝতে পেরেছো পার্থক্যটা কোথায়? এবং এটা বলা, এটা লেডি কনস্টেবল এসেছিল, এসএসসি তো এসেছিল।
প্রতীক লরেন্স হয়ে যাবে প্রধান পদাধিকারী। 3 সদস্য, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা, ইন জেনারেলি যদি এরকম প্রশ্ন আসে যে গণপরিষদের, ইন জেনারেলি গণপরিষদের সভাপতি কে ছিলেন, দেখবে অপশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদই থাকবে, কারণ তিনি স্থায়ী সভাপতি ছিলেন। তবু তো এই তোমাদেরকে শিখিয়ে রাখলাম, এই জায়গা বললাম না একটু কনফিউজিং, তো প্রশ্নের ভাষাটা আগে একবার পড়ে নেবে, কি জানতে চেয়েছে এক্সাক্ট, তারপরেই উত্তর হবে। সংবিধান রচনা করতে মোট সময়কাল কতটা লেগেছে? সংবিধান রচনার মোট সময়কাল ছিল 2 বছর 11 মাস 18 দিন। এই জন্য পরীক্ষাতে শিখে রাখবে, একটা এমসিকিউ হয় যে সংবিধান রচনা করতে প্রায় কত বছর সময় লেগেছে, এবং সেখানে অপশন থাকে যে প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর। তো উত্তর আমরা দেখছি 2 বছর 11 মাস, তার মানে উত্তর হবে তখন প্রায় 3 বছর, মনে থাকবে, প্রায় 3 বছর। বুঝতে পেরেছো? চলো, আমি তোমাদের যা শিখিয়ে দেবো হোপফুলি এর মধ্যে অনেক প্রশ্নই তোমরা পেয়ে যাবে, লাকিলি। আচ্ছা, এই সময় আমরা গণপরিষদের কিছু গুরুত্বপূর্ণ কমিটি দেখব আর তাদের চেয়ারম্যান নিয়ে কথা বলবো। সবার প্রথম যদি কমিটি নিয়ে কথা বলি, সেটি হচ্ছে ইউনিয়ন পাওয়ার্স কমিটি। এর চেয়ারম্যান কে ছিলেন বা চেয়ারম্যান? ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? মনে রেখে দেবে, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিলেন ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যান। আরেকটা আছে স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তখন উত্তর মনে রেখে দেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে আরো কতগুলো আছে, বাট আমি তোমাদের দুটোই করালাম এই জায়গায়। একটি হচ্ছে ইউনিয়ন পাওয়ার্স কমিটি জওহরলাল নেহেরু, আর ইউনিয়ন আর স্টিয়ারিং কমিটির ক্ষেত্রে উত্তর করে আসবো আমরা রাজেন্দ্র প্রসাদ। এরপর ভারতের সংবিধান গৃহীত হলো, কার্যকর হলো, এবং গৃহীত এবং কার্যকর হওয়ার যে সঠিক তারিখ সেটা আমরা জেনে নিলাম। এবারে একটা প্রশ্ন আসে, যখন সংবিধান কার্যকর হলো, অর্থাৎ আমাদের মূল সংবিধানে কতগুলি আর্টিকেল ছিল? তাহলে মূল সংবিধানে মনে রাখতে হবে 395 অনুচ্ছেদ, আর্টিকেল বা ধারা ছিল 395টা আর্টিকেল ছিল, 8টি ছিল শিডিউল বা যাকে আমরা তফসিল বলে থাকি, এবং এগুলি কত পার্টে বিভক্ত ছিল? 22টি পার্টে বিভক্ত ছিল। বর্তমানে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, আর্টিকেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 8টা শিডিউলও বৃদ্ধি পেয়েছে, 22টা পার্ট ভেঙে এখন 25টা পার্ট হয়েছে। তো এটি ছিল মূল সংবিধানের বিষয়, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। বর্তমানে 8টা শিডিউলের জায়গায় তোমার শিডিউলের সংখ্যা হচ্ছে 12টা, 22টা পার্টের জায়গায় 25টা, এবং 448 এরও বেশি কিন্তু আমাদের ধারা রয়েছে। এবারে যদি কখনো প্রশ্ন আসে যে কোন তারিখে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়, সেই তারিখটা কি হবে? জাতীয় পতাকা গৃহীত হয়, চটপট বলো, জাতীয় পতাকা গৃহীত হয় যে তারিখে, সেই সঠিক তারিখটি কি হবে, কে বলবে? কস্মিকা, সুস্মিতা, বলে ফেলো। কোন তারিখে জাতীয় পতাকা গৃহীত হয়? উত্তর হবে 22, না 17ই জুলাই নয়, 22 জুলাই 1947। খুব ইম্পর্টেন্ট তারিখ, পরীক্ষাতে আসে কিন্তু, 22 জুলাই 1947। আর যদি কখনো ন্যাশনাল সং বা ন্যাশনাল অ্যানথেমের কথা বলে, তাহলে উত্তর কিন্তু একই হবে, মনে রেখে দেবে। ন্যাশনাল সং আসুক বা ন্যাশনাল
এটা কোন তারিখে গৃহীত হয়? তাহলে সঠিক উত্তর হবে 24 জানুয়ারি 1950। এই 24 জানুয়ারি 1950 ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি, তাহলে সঠিক উত্তর হবে অবভিয়াসলি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর জওহরলাল নেহেরু প্রথম প্রাইম মিনিস্টার। রাজেন্দ্র প্রসাদই ছিলেন কিন্তু প্রথম রাষ্ট্রপতি, মনে থাকবে রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে এবং খুব কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। তোমাদেরকে একটা কথা বলে এগিয়ে যাই আমি পরবর্তী টপিকে। তোমরা জানো নিশ্চয়ই, আমি আগের দিনও বোধহয় তোমাদেরকে একটু টাচ দিয়েছিলাম যে TWS স্মার্ট আমাদের নিউ ইনিশিয়েটিভ। আমি এখানে জিকে এক্সপ্রেস এর অনেকগুলো সিরিজই আপলোড করেছি। হ্যাঁ, তো এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবে। আর এখানে একটা মজার ফ্যাক্ট আমি শেয়ার করি, সেটা হচ্ছে ইন জেনারেলি আমাদের দা ওয়ে অফ সলিউশন অর্থাৎ TWS মেন চ্যানেল কিংবা TWS একাডেমি চ্যানেল, সেখানে দেখা যায় যত ভিউয়ার্স থাকে, যদি 100% হচ্ছে ভিউয়ার্স এর পরিমাণ থাকে, তো দেখা যায় তার 80% ছেলে মেয়ে সাবস্ক্রাইব করে নেয়। বাট এই চ্যানেলের কি হয়েছে, নতুন তো অনেকে বুঝতে পারোনি, জাস্ট ক্লাস করেছে, লোগোটা একই রকম দেখতে, এই জন্য ভেবে নিয়েছে যে এটাই বোধহয় আমার করা আছে। না, তোমরা অনেকেই চেক করবে, অনেকেরই করা নেই, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব করে নেবে। এই চ্যানেলের রেশিও হয়েছে 70% লোক জানেই না যে তাদের সাবস্ক্রাইব করতে হবে, আর অনলি 30% স্টুডেন্টের কাছে সাবস্ক্রাইব করা। বুঝতে পেরেছো? কারণ আমার এই সিরিজ গুলোই দেখবে কম বেশি 50-60 হাজারের বেশি ভিউজ হয়ে যায় 1-2 দিনে, কারণ প্রচুর ছেলে মেয়ে পছন্দ করে যে আমার এই ক্লাসগুলি। কিন্তু এটা হচ্ছে ডেটা, আমি আগের দিন চেক করলাম এবং অবাক হয়ে গেলাম। তা তোমরা যারা নিউ ইউজার হবে করে নেবে। আচ্ছা কৌশমিকা, তোমার ডান, ভেরি গুড। শাইনা, তোমারও ডান, খুশি হলাম জেনে। বাট এই ফ্যাক্টটা জেনে আমিও হতাশ হলাম, কি ব্যাপার, কেমন হলো। পরে রিয়েলাইজ করলাম যে আমাদের লোগো গুলো দেখতে একই রকম, তো এটা ছেলে মেয়েরা হয়তো খেয়াল করে। এই তোমরা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ওই যে ইনস্ট্রাকশন পড়ে কি কি নিয়ে যেতে হবে, ডকুমেন্ট পত্র সব রেডি করে রেখেছো তো? হ্যাঁ। আর আজকে সাউন্ডের কোয়ালিটি কেমন আছে আমাকে একটু জানাবে তো। আজকে আমি এই মাইক্রোফোনটা চেঞ্জ করেছি, এটা ডিফারেন্ট মাইক্রোফোন। ইন জেনারেলি আমি দেখবে সেই মাইক্রোফোনটা থাকে যখনই বসে ক্লাস করি, সামনের দিকে এই মাইক্রোফোনটা থাকে। এটা চেঞ্জ করে একটা নতুন মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম, এটা সামনে অনেক সময় জটলা করে, এই জন্য এটাকে সরিয়ে আজকে ক্লিপ মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি। এটা সাউন্ড কোয়ালিটি কেমন, এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি, আমাকে জানাবে। আচ্ছা সাউন্ড কোয়ালিটি ওকে। আচ্ছা ভালো বলেছে, সুস্মিতা বলেছে, তাহলে একটু ভলিউম অ্যাডজাস্ট করে নাও, হয়ে গেল। মানে ভালো কিনা সেটা আমাকে বলবে, মানে লাউড কিনা। তাহলে আমাদের তো আর সেই বেসের প্রয়োজন হয় না, কারণ এটা তো মিউজিকের কোনো সাথে সম্পর্ক না। আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা, শুনতে পাচ্ছ কি সবাই। যাই হোক, চলো এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি। অনেক সময় উৎস থেকে আমাদের প্রশ্ন আসে যে বিভিন্ন বিষয় বিভিন্ন দেশ থেকে গৃহীত হয়েছে, আমাদের একটা প্রশ্ন থাকে। তাই সবার প্রথম পয়েন্ট আমি যেটা তোমাদেরকে ধরবো, যে মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে গৃহীত হয়েছে। এই চটপট করো, যদি প্রশ্ন আসে আমি 2-3টে করে লিখে দিচ্ছি একসাথে, যে মৌলিক অধিকার প্রস্তাবনা খুব আসে, মৌলিক অধিকার প্রস্তাবনা কোথা থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, একদম কারেক্ট, আমেরিকার সংবিধান থেকে। ঠিক আছে, এটি হচ্ছে মৌলিক অধিকার প্রস্তাবনার বিষয়। পরবর্তী একটা পয়েন্ট আসে যে ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি সমূহ কিংবা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকশন অফ প্রেসিডেন্সি, আর্টিকেল 54-55 আছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। তো ডিপিএসপি আয়ারল্যান্ড হলে এটাও আয়ারল্যান্ড হবে, একই উত্তর একই লাইনে লিখছে মানে। সো এটারও কারেক্ট অ্যান্সার কি না, আয়ারল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা পরবর্তী পয়েন্ট, মৌলিক কর্তব্য। এটা এখানকার আমার লাস্ট থাকবে, কারণ বাকি তো সব থিওরিতে আমি পড়িয়েছি, এখানে সব তো হবে না। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, তো
তো পূর্বতন সোভিয়েত রাশিয়া। আরেকটা জেনে রেখে দেবে, অনেক সময় আছে সাউথ আফ্রিকার, ওটা থেকে সাউথ আফ্রিকা থেকে যে গৃহীত মেন বিষয় সেটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। এখানে আমরা দেখেছি যে পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 368, পার্লামেন্টের উপরেই পাওয়ারটি রয়েছে, এটা অনেক সময় আসে। আচ্ছা, এবারে চলো প্রস্তাবনা থেকে একটা দুর্দান্ত প্রশ্ন জেনে রাখো, ডাব্লিউবিপি তে অনেকবার এসছে, যে প্রস্তাবনা বা আমাদের সংবিধানের যে প্রেয়াম্বেল আছে এটা কবে সংশোধিত হয়েছিল। প্রথমে একটা প্রশ্ন আসে যে আজ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, তো উত্তর হচ্ছে আজ পর্যন্ত একবারই, কিন্তু একবারই সংশোধিত হয়েছে। তো সেই সংশোধনটা কবে হয়েছিল এইটা হচ্ছে আমার মেন প্রশ্ন আছে। তাহলে প্রস্তাবনার সংশোধন হলো 1976, 1976 সালের 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সিএ মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি তোমাদের একদিন হিস্ট্রি করালাম, তাও তো পুরোটা করাতে পারিনি, শুধু প্রাচীনটাই করাতে পেরেছি একদিন, কারণ সময় কম পেয়েছি। হিস্ট্রি, কারণ আমাদের ছেলে মেয়েদের তো অ্যাডমিট কার্ড না দিলে আবার পড়ায় মন বসে না, সমস্যা হয়। তো হিস্ট্রি হয়েছে একদিন, একদিন জিওগ্রাফি হয়েছে, একদিন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হলো, আর একদিন বা আজকে এখন তোমার মনে করো পলিটি হচ্ছে হলো। অনেকে আমাকে আগের ক্লাসে কমেন্ট করেছিলে যে সায়েন্সের একটা ক্লাস, তো সায়েন্সের আমাদের যেহেতু টিচার রয়েছে মিনাজুল স্যারকে দিয়ে আমি ক্লাস করি, আজকেই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বোধহয়, তোমরা একবার চেক আউট করো, যদি দেওয়া হয়ে থাকে দেখে নাও, আর যদি না দেওয়া হয়ে থাকে দেওয়া হবে, কারণ আমরা প্ল্যানিং করেছিলাম। তাহলে সায়েন্সের ক্লাসটা একবার দেখে নেবে, এই চ্যানেলেই তুমি পেয়ে যাবে সায়েন্সের ক্লাসটা। তাহলে এই হয়ে গেল। আর আরেকটা মেজর জায়গা যেটা থেকে গত বছর ক্লার্কশিপে ভালো মাত্রায় প্রশ্ন ছিল, আমাকে সেটা অনেকেই বলেছে, এই সিএ লিখলাম বলে মনে পড়লো, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কি বললাম? কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কি করব, আমি পুরো কন্টেন্ট এক জায়গায় করে রেখেছি। আগামীকাল অর্থাৎ লাস্ট দিন, তোমাদের 14 তারিখই বোধহয় লাস্ট দিন না, 14 তারিখই বোধহয় লাস্ট তারিখ, 14/11/2024, পরীক্ষার আগের দিন টুকটুক করে বসে দেখে নেবে, মাথায় থাকলে থাকলো, গেল গেল, কিছু করার নেই। যার কারণ অনেক কোয়েশ্চেন্স আছে ওখানে, জাস্ট আমি একবার চোখ বুলিয়ে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মঙ্গলদ্বীপ, ঠিক আছে, ওকে সুস্মিতা, সাইনাট, বুঝতে পেরেছি, ওভারল্যাপ, তাহলে বুঝতে পেরেছো। তাহলে এই একদম লাস্ট দিন আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেবো, লাস্ট দিন আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে করিয়ে দেবো। ও লাস্ট দিন 15 পড়ছে, আজকে কত, আজকেই তো, আজকে 13, তাহলে কালকে 14 পড়ছে, ঠিক আছে, কালকেই দুদিন লাগবে হয়তো, 14 আর 15 দুদিন কারেন্ট অ্যাফেয়ার্স হবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি সাজানোর পরে দেখলাম অনেকগুলো প্রশ্ন হয়েছে, একবারে তো হবে না। আচ্ছা, তাহলে 1976 সালের এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হলো না, এই সময় আমরা দেখেছি আমাদের প্রস্তাবনাতে তিনটি নতুন শব্দের সংযোজন, তিনটি নতুন শব্দের সংযোজন। এবারে একটা কথা তোমাদেরকে শিখিয়ে রাখি, অনেক সময় একটা প্রশ্ন আসে যে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কবে যুক্ত হয়েছিল। তো ব্যাপার কিন্তু একই, এই তিনটি শব্দের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে, একদমই কারেক্ট, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, হ্যাঁ, এই তিনটে শব্দের মধ্যে অনেক সময় পরীক্ষাতে কি করে, দুটো শব্দ তোলে, এই একটা শব্দ নিল আর এই একটা শব্দ নিল, নিয়ে বলবে যে এই শব্দ দুটি কবে অ্যাড হয়েছিল। তো তোমরা নিশ্চয়ই বুদ্ধি আছে মাথায়, তোমরা বুঝতে পারছো যে এই যে তিনটি শব্দ আমি যেটা বোঝাতে চাইলাম সেটা থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। বোঝা গেল? আচ্ছা, ভেরি গুড। এবার এই সংবিধানের প্রস্তাবনার উপরে বিশেষ কিছু ব্যক্তিদের কমেন্ট আমাদের পড়তে হয়, বা তাদের কিছু মন্তব্য পড়তে হয়। যেমন প্রস্তাবনাকে কে আইডেন্টিটি কার্ড, মানে কি পরিচয়পত্র, তাই না, আইডেন্টিটি কার্ড, আমরা যেটাকে আই কার্ড বলি, আইডেন্টিটি কার্ড অফ দা কনস্টিটিউশন বলেছেন। বাংলাতে লেখাটা খুব চাপ, কনস্টিটিউশন বলেছেন, বলো সংবিধানের প্রস্তাবনাকে কে আইডেন্টিটি কার্ড অফ দা কনস্টিটিউশন বলেছেন, কে করেছেন? প্রীতম মন্ডল, একদমই কারেক্ট। তাহলে সঠিক উত্তর কি হবে? এন এ পালকিওয়ালা। এন এ পালকিওয়ালা বলেছেন।
ঠিক আছে। সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা কে বলেছেন? কি হবে কারেক্ট অ্যান্সার? চটপট বলো। হ্যাঁ, এই জায়গা কিন্তু অনেকেরই ভুল হয়, মনে রেখে দেবে উত্তর হবে ঠাকুর দাস ভার্গব। কেন স্যার? দেখবে একটা প্রশ্ন আমরা এতে পড়াই, সেটা হচ্ছে যখন মৌলিক অধিকার পড়ায়, এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যেটা ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন, সেটা ছিল ভারতীয় সংবিধানের আর্টিকেল 32 কে, সেটাকে তিনি বলেছিলেন, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, সাংবিধানিক প্রতিকারের অধিকার, সেটাকে তিনি বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। মনে থাকবে এটা কে বলেছিলেন? এটি বলেছিলেন, মনে রেখে দেব আমরা, ডক্টর বি আর আম্বেদকর। হ্যাঁ, পলিটিক্যাল হরস্কোপ কে এম মুন্সি, ভেরি গুড, ভালোই মনে রেখেছে তো, চটপট আমার হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে যে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কবে যুক্ত হয়েছিল। তাহলে মনে রেখে দেবে উত্তর কিন্তু একই, উত্তর কিন্তু একই, কেবল কেবল কি করে ওরা ওই তিনটের মধ্য থেকে ঘুরিয়ে তাই দিয়ে দেয় যে উত্তর করো, তো আসলে কিন্তু বিষয়টা একই। চল এবারে আমরা আলোচনা করি পরবর্তী পয়েন্টে, সেটি হচ্ছে ভারতীয় সংবিধানের যদি প্রশ্ন আসে পার্ট 2 তে কি রয়েছে, পার্ট 2 এর আলোচ্য বিষয় কি, কে বলতে পারবে? ভারতীয় সংবিধানের পার্ট 2 তে কি রয়েছে? সিটিজেনশিপ বা নাগরিকত্ব। এটি কত সংখ্যক আর্টিকেলের মধ্যে রয়েছে? আর্টিকেল হয়ে যাবে 5 to 11, 5 থেকে 11 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে আমাদের আলোচিত বিষয় হচ্ছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ। সেই নাগরিকতা আইন আমরা পড়েছি 1955, এটা একবার ডাব্লিউবিপি তে এসেছিল এই প্রশ্নটি, অনেক সময় আসে। তো এখান থেকে এই দুটো তিনটে সহজ সহজ প্রশ্ন আসে, অনেক সময় খেয়াল রাখতে হবে। আর আমাদের নাগরিকত্বের প্রকৃতি কি রকম? সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বর বিষয় গৃহীত, মনে থাকবে। চলো এরপরে যদি আমরা দেখি ভারতীয় সংবিধানের পার্ট 3, তো পার্ট 3 আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে আমরা কি বলে থাকি? ফান্ডামেন্টাল রাইটস। তাহলে মৌলিক অধিকার, তো ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে এটা প্রশ্ন হয়। একটি মনে রেখে দেবে মূল সংবিধানে কটি ছিল, তাহলে মূল সংবিধানে ছিল 7টা। আরেকটা প্রশ্ন হয় তাহলে স্যার বর্তমানে কটা? আমরা সকলে জানি, জাস্ট রিভিশন হচ্ছে, বর্তমানে হয়ে যাবে উত্তর 6। তাহলে খেয়াল রাখতে হবে যে যদি আমার মূল সংবিধানের কথা বলে 7টা মৌলিক অধিকার, বর্তমানের কথা বললে 6টি মৌলিক অধিকার আমাদের রয়েছে, একটা বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার, সেটা আমরা সবাই জানি। তাহলে এই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট গুলো কোথায় আছে, কোন আর্টিকেলে? আর্টিকেল 12 to 35, 12 থেকে 35 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে, ভারতীয় সংবিধানের 12 থেকে 35 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে, ভারতীয় সংবিধানের 12 থেকে 35 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে মৌলিক অধিকারের বিষয়বস্তু গৃহীত হয়েছে বা মৌলিক অধিকারের বিষয়বস্তু রয়েছে। তাহলে এই যে বর্তমানে 6টা, এই যে ট্রান্সফরমেশনটা আমরা দেখলাম, এই যে একটা -1 হলো, এটা কিসের জন্য? না এটি ছিল, মনে রেখে দেব আমরা, সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি। এটা কবে ডিলিট হয়েছিল? না এটা ডিলিট হয়েছিল 1978, 1978 সাল, আর অ্যামেন্ডমেন্টটি ছিল 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 44তম সংবিধান সংশোধনী 1978 সাল। তাই বর্তমানে, আচ্ছা অনেকে মনে করবে স্যার এটা এত সহজ জিনিস বাট আসবে,
বিশ্বাস করো WBCS প্রিলিমস এর পরীক্ষার কোশ্চেন ওটাও এখানে কোশ্চেন ছিল যে বর্তমানে কটি মৌলিক অধিকার রয়েছে, মনে থাকবে। আচ্ছা, এবারে চলো একটা ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি। অনেক সময় একটা প্রশ্ন চলে আসে যে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে, বলো। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তালিকায় কবে যুক্ত হলো? সো বেসিক্যালি এখানে সেই 21A আর্টিকেল মনে রাখতে হবে, 21 এতে। তাহলে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তালিকার এই 21 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে কবে? তো এই অন্তর্ভুক্তিকরণটা হয়েছিল সেই 2002 সালের কততম অ্যামেন্ডমেন্ট? 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 86তম সংবিধান সংশোধনী 2002 সাল। মনে থাকবে, এটা কিন্তু ভালো প্রশ্ন, এটা কিন্তু ভালো প্রশ্ন। আচ্ছা, ভালো প্রশ্ন। সুপ্রিম কোর্ট বলো বা হাইকোর্ট বলো, সেক্ষেত্রে যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ বা খর্ব হয় সেক্ষেত্রে কিন্তু দ্বারস্থ হওয়া যেতে পারে। এই জন্য মনে রেখে দেবে মৌলিক অধিকারগুলি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য। অর্থাৎ তোমার যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় বা খর্ব করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাওয়া যেতে পারে। তো এক্ষেত্রে রিটের একটা প্রসঙ্গ আসে যে হাইকোর্টের ক্ষেত্রে রিটটা কি হবে? 226 আর্টিকেল, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ধারা 32 হলো। এবারে চলো, সবার প্রথম যে মৌলিক অধিকারটা আমরা জানবো সেটি হচ্ছে সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। তাহলে সাম্যের অধিকার কত সংখ্যক ধারাতে আলোচিত হয়েছে? তো সাম্যের অধিকার হচ্ছে আমাদের 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে আলোচিত বিষয়। খুব মন দিয়ে শুনবে এই পয়েন্টটা, বিশেষ করে পিএসসির পরীক্ষাতে খুব মন দিয়ে শুনবে। বিশেষ করে পিএসসির পরীক্ষাতে আজকাল আমরা এই ধরনের প্রশ্ন দেখছি যে মৌলিক অধিকারের এই যে আর্টিকেল তুলে দেয়, তুলে দিয়ে বলে যে এইটা কোন মৌলিক অধিকারের অন্তর্গত। তাই 14 থেকে 18 হচ্ছে কি আমাদের সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। এরপর সাম্য হলো, ইকুয়ালিটি হলো, এরপরে হবে স্বাধীনতা। স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের 19 থেকে 22 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে রয়েছে। রাইট টু ফ্রিডম যেটাকে আমরা বলি। শোষণের বিরুদ্ধে অধিকার, তেইশ 24 আর্টিকেল হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন বা ধর্মীয় স্বাধীনতার অধিকার। কোথায় রয়েছে? 25 থেকে 28 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা অধিকার। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট মানে কি? কালচারাল মানে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। 29, 30 এবং বারবার বলছি না, আজকাল এই জায়গা থেকে প্রশ্ন আসছে, এই আর্টিকেল জানতে চাইবে বা এই আলোচ্য বিষয়বস্তুটা কি জানতে চাইবে। সাংবিধানিক প্রতিবিধিকারের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। যেটি হচ্ছে ধারা 32। এই 32কেই বেসিক্যালি ডক্টর B.R. আম্বেদকর বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এবারে জরুরি অবস্থা যখন পড়াবো তখন এই প্রশ্নটা প্রায়ই শেখানো হয়। আমি এখানেও বলে দিচ্ছি মৌলিক অধিকারের কোন ধারাকে ব্যতীত স্থগিত রাখা যায়, বলো। একটা দুর্দান্ত প্রশ্ন হয়, সেটি হচ্ছে
জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন মৌলিক অধিকারের ধারাকে স্থগিত করে রাখা যায় না? তাহলে ব্যতিক্রম থাকে, সেটি হচ্ছে আর্টিকেল 20 অ্যান্ড 21। এই ধারা ব্যতীত স্থগিত করা যায়, যায় না কারণ দুটো, এই দুটো 20 আর 21 মনে থাকবে। বা রদ করা যায় না, অনেক সময় দেখবে তোমাদের কোনটা রদ করা যায় না এইভাবে প্রশ্ন আসে। এবারে ওভারঅল মৌলিক অধিকারের ওপর থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল জিজ্ঞেস করছি, যেগুলো একদম ফ্রিকোয়েন্টলি আস্কড হয়, সেই টাইপের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। চটপট চেষ্টা করো কিছু প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো কি, তাহলে খুশি হব। কি বললাম বুঝতে পেরেছো? আমি তোমাদের এই জায়গাতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, যে প্রশ্নগুলি হচ্ছে আর্টিকেলের ওপর থেকে থাকবে, যেগুলো আমরা খেয়াল করব যে খুব গভীরভাবে এসেছে, অনেকবার এসেছে, এই কারণে। প্রস্তুত? চলো তোমরা লিখতে থাকো, তোমরা লিখতে থাকো, আমি জাস্ট আর্টিকেল গুলো লিখে ফেলি, সব বাদ দিয়ে দিয়ে লিখবো, অর্থাৎ অল্প কয়েকটাই লিখবো। আর্টিকেল 17, আর্টিকেল 14, তোমরা লেখো, আমি শেষে মিলিয়ে দিচ্ছি। আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 23, আর্টিকেল 24, আর্টিকেল 30। এই কটা খুব ইম্পর্টেন্ট, একটু আমাকে কেউ মিলিয়ে দাও। আচ্ছা, সবার প্রথম আনটাচেবিলিটি, ভেরি গুড। তাহলে ধারা 17 হচ্ছে অস্পৃশ্যতা, সমস্ত প্রকার অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার বিলোপ বা নিষিদ্ধকরণ, অ্যাবলিশন, মনে থাকবে। অস্পৃশ্যতা, সমস্ত প্রকার আনটাচেবিলিটি। আর্টিকেল 14, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইনের চোখে সমতার অধিকার এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার। ইংরেজিতে লিখে দিচ্ছি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন, ভেরি গুড প্রীতম, আইনের চোখে সমতার অধিকার এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার, একদমই কারেক্ট। ইকুয়াল প্রোটেকশন অফ লস, ওটা ইংরেজিতে লিখে দিলাম, সহজে হলো। আর্টিকেল 19, ওহো, এটা খুব গুরুত্বপূর্ণ অধিকার। আমাদের এখানে 6 প্রকার স্বাধীনতার অধিকার আমরা পেয়েছি, 6 প্রকার স্বাধীনতার অধিকার আমরা পেয়েছি, 6 প্রকার স্বাধীনতার অধিকার আমরা পেয়েছি। এখান থেকে আলাদা করে আরো কিছু প্রশ্ন হয়, আমি তোমাদেরকে বলে দেবো যে কি কি স্বাধীনতার অধিকার কথা রয়েছে। এটা কিন্তু ভিভিআই একটা আর্টিকেল। আচ্ছা, হ্যাঁ আপনি আসেন, করে দিন। সকলে কিন্তু লাইক করে দিও, একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে, ওটা হয়ে যাক, তারপরে আমি ক্যামেরা অন করব আর পরবর্তী প্রশ্নে যাব। আমি ততক্ষণ একটু জল খেয়ে আসি, হ্যাঁ? তোমরা এগুলো লিখতে থাকো, কে কতটা পারো দেখি, অন্যকে দেখে নয়, নিজে নিজে। আর ধারা 31টাও অ্যাড করে দেবে, ধারা 31টাও অ্যাড করে দেবে, আমি এসে পড়ছি।
পেয়েছি না, হ্যাঁ কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা জানছিলাম যে 6 প্রকার অধিকার, এটা হয়ে গেল। এরপরে আমরা যদি আর্টিকেল 21 এর কথা বলি, খুব ভালো, এটা পরীক্ষাতে আসে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আর্টিকেল 23, যেখানে ওই মানুষ নিয়ে ব্যবসা বা ফোর্সড লেবার, বলপূর্বক শ্রমদান, এই সবগুলো কিন্তু নিষিদ্ধ করা রয়েছে 23-এ। আর 24-এ যেটা রয়েছে, ওই 14 বছরের কম বয়সী শিশুদেরকে খনি, কারখানা বা কোনো বিপজ্জনক কাজে নিয়োগের নিষিদ্ধকরণ। তো মানুষ ক্রয় বিক্রয়, বেগার খাটানো ইত্যাদি বা বলপূর্বক করা, সেটা আমরা 23-এ জানতে পারবো। 24-এ জানতে পারবো 14 বছরের কম বয়সী শিশুদেরকে এরকম কাজে লাগানো যাবে। আর 32 হচ্ছে তোমার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বা সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটাকে ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলেছিলেন। এখান থেকে একটা প্রশ্ন আসে যে হাইকোর্টে কত সংখ্যক অনুচ্ছেদ অনুসারে তুমি রিট জারি করতে পারবে। তো উত্তর হবে 226। আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আসলে মনে রেখে দেবে 32 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বলো ধারা 31 কি। আসলে স্যার ধারা 31 হচ্ছে সম্পত্তির অধিকার। কিসের অধিকার? সম্পত্তির অধিকার। তো আসলে এটাকে ওই ডিলিট করা হয়েছিল ওটাই। এটা বেসিক্যালি এখন কোথায় পাওয়া যাবে বলতো? এসএসসির প্রশ্ন, যে রাইট টু প্রপার্টি ইজ নাও ফাউন্ড ইন হুইচ পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। বলো, আমিও ভুলে গেছি, বা মনে হচ্ছে দ্বাদশ, তাই না? আমিও ভুলে গেছি, কনফার্ম ঠিক বললাম তো? পার্ট 12, আই হোপ সো। আর ধারা 300 এই তো আর্টিকেল, বাট কোন পার্টে পাওয়া যাবে এটা এসএসসি তে এসেছিল, কোন পার্টে পাওয়া যাবে এটা এসএসসি তে এসেছিল। ডান, বুঝতে পেরেছো? মনে রাখতে হবে। চলো এগিয়ে যাই আমাদের পরবর্তী টপিক বা পরবর্তী পোর্শনের জন্য। এবারে ডিপিএসপির আর্টিকেল গুলো কি সবার মুখস্থ আছে? যদি না থাকে, একবার ওয়াইটি তে আমার ডিপিএসপি করানো আছে থিওরি ক্লাস, এই প্রথম 4-5টা ক্লাস আমার ইউটিউবে ফ্রি করানো আছে। আর যারা ব্যাচের স্টুডেন্ট তোমাদের কাছে তো কন্টেন্ট আছে, তো ওয়াইটি তে আমার ডিপিএসপিও করানো আছে। অতগুলো আর্টিকেল আমি এখন একা লিখে দিতে পারবো না, তো তোমার কাজ হচ্ছে ডিপিএসপির আর্টিকেল গুলো একবার পড়ে যাওয়া, কারণ ডিপিএসপির আর্টিকেল গুলো অনেকটাই এবং খুব মেজর মেজর আর্টিকেল, আমি ইউটিউবেও করিয়ে দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারো। তো ডিপিএসপি মানে হচ্ছে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ এ স্টেট পলিসি। এটা ভারতীয় সংবিধানের কোথায় আছে না পার্ট 4-এ আছে, চতুর্থ পার্টে আমরা এটা পাবো। আর্টিকেল হয়ে যাবে 36 টু 51, 36 থেকে 51 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে আমাদের ডিপিএসপির বিষয় আলোচিত হয়েছে, এটা আমরা জানলাম। ডিপিএসপি তে কি হয়েছে, একটা প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানের কোন অংশে বা কোথায় ওয়েলফেয়ার স্টেট এর ধারণা সুস্পষ্ট হয়। এটা পরীক্ষাতে আসে যে ওয়েলফেয়ার স্টেট বা মনে রেখে দেবে জনকল্যাণকর বা জনকল্যাণমূলক রাষ্ট্র বা কল্যাণকর রাষ্ট্রের ধারণা সুস্পষ্ট হয়েছে। একটা পেন ড্রাইভ ফাঁকা করে রাখবে। রাষ্ট্রের ধারণা সুস্পষ্ট হয়েছে। জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা সুস্পষ্ট হয়েছে কোথায়? উত্তর খুঁজে দেবে ডিপিএসপি তেই, যেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত। কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে ডিপিএসপির বিষয়টি গৃহীত। এটা অনেক সময় পরীক্ষাতে আসে এবং খেয়াল রাখবে। এবং এগুলো কি আদালত কর্তৃক সুরক্ষিত বা সংরক্ষিত? ইয়েস অর নো, কে বলবে? ডিপিএসপি কি আদালত কর্তৃক সুরক্ষিত বা সংরক্ষিত? ইয়েস অর নো? তাড়াতাড়ি বলতে হবে। না, মৌলিক অধিকার আদালত কর্তৃক সুরক্ষিত, মনে থাকবে। সো লাইক ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপিও কিন্তু নন জাস্টিসেবল, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এখানকার মধ্যে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মেজর কিছু আর্টিকেল হলো, এটা তোমাদের নিজেদের পড়ে নিতে হবে বললাম। আর্টিকেল 40 ইম্পর্টেন্ট আর্টিকেল, যেখানে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত এর কথা বলা হয়েছে, এটা পরীক্ষাতে আসে। আর পরীক্ষাতে কি আসে?
আর্টিকেল 44 আসে, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড রয়েছে আর্টিকেল 44-এ, এটা পরীক্ষাতে প্রচুর বার আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আর্টিকেল 49 ইম্পর্টেন্ট, বিভিন্ন ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়কে তার ঐতিহ্য সংরক্ষণ, সেটা 49-এ রয়েছে। 50 খুব আসে। যদি আমরা কথা বলি আর্টিকেল 50 এখানে রয়েছে সেপারেশন জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, ভিভিআই একটা আর্টিকেল। কি বললাম? ভিভিআই একটা আর্টিকেল, যে সেপারেশন জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, মানে বিচার বিভাগকে শাসন বিভাগের থেকে পৃথকীকরণ, এটা খুব আসে। আর একটা দেখো এখানে মনে রেখে দেবে, আর্টিকেল 51। আর্টিকেল, এই তুমি 61 লিখেছো কেন? 61 এর সাথে যায়? হ্যাঁ, 61 এখানে যায় না? ওটা রাষ্ট্রপতির ওখানে পড়েছো না? হ্যাঁ, এরপরেই তো 52 থেকে শুরু হবে। ওটা ওখানে পড়েছি না? এখনো কি অত দূর আমরা এসেছি? আসেনি। এটা হচ্ছে 36 থেকে 51। আর্টিকেল 51-তে কি আছে কে বলতে পারবে? প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। তো এটা পুরোটা আমার ওয়াইটি তে করানো আছে, একবার একটু দেখে নেবে সকলেই, কারণ এটা ইম্পর্টেন্ট আছে বেসিক্যালি। এবারে আমি শুরু করব পরবর্তী টপিক, যেখানে আমরা পড়ব কেন্দ্রীয় আইনসভা বা ভারতীয় পার্লামেন্ট, কেন বা এখনই লাগবে নোটস? তিনটে ছবি, এই তিনটে আমি ইন্টারনালে দিচ্ছি, একটু প্রিন্ট হয়ে যাবে। আপনি দিতে পারবেন না, দিতে গেলে আমাকে দিতে হবে ওটা। হ্যাঁ বলছিল তো, থাক অসুবিধা নেই, দিচ্ছি। দিয়ে দিচ্ছি। কোনটা দিলেন আপনি? আরে এতে সব শর্টস ভর্তি, ফাঁকা নেই। কালকে নিলে হবে তাহলে, ফ্রেশ। আর এই তিনটে ছবি, হুম, পাঠাবো কি করে? দাঁড়ান তো, এই তিনটে তো পাঠাচ্ছে। হোয়াটসঅ্যাপে দিলে হবে? আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনি তারপর দেখুন। আমাদের TWS এ পাঠানো, ওই তিনটে ছবি কপি করে আমাদের ইন্টারনালে দিয়ে দিতে জাস্ট। হ্যাঁ, তো পার্লামেন্ট বা সংসদ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আমরা এখানে রয়েছি। তো ভারতের কেন্দ্রীয় আইনসভা, ভারতের যে কেন্দ্রীয় আইনসভা, পার্লামেন্ট বা সংসদ আমরা বলছি, এটা তো সবাই জানি। এখান থেকে মজার প্রশ্ন কি আসে জানো? যে এটা ডাব্লিউবিপি তে এসেছিল, যে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে। তো প্রশ্ন ছিল গঠিত হয়েছে কাদের কে নিয়ে? তো প্রশ্ন হয়েছিল গঠিত হয়েছে কাদেরকে নিয়ে। তো এক্ষেত্রে তাহলে মনে রেখে দেবে, তো এটা ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে? এটা ভারতীয় সংবিধানের পার্ট 5 এ রয়েছে। আর্টিকেল গুলো কি? আর্টিকেল 79 টু 122, 79 থেকে 122 সংখ্যক ধারার মধ্যে রয়েছে পার্ট 5 এর মধ্যে। তাহলে এটা কনসিস্ট হয় কাদেরকে নিয়ে? কনসিস্ট হয় রাষ্ট্রপতি, লোকসভা। তো অপশন খেয়াল রাখবে, শুধুমাত্র লোকসভা শুধুমাত্র রাজ্যসভা থাকলে হবে না, রাষ্ট্রপতিকেও ইনক্লুড করতে হবে, তবেই তুমি উত্তর কারেক্ট হবে। বুঝতে পেরেছো? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, যাদেরকে নিয়ে ভারতীয় পার্লামেন্ট বা সংসদ আমাদের গঠিত হয়েছে। এবার এই জায়গায় অনেকটা থিওরিটিক্যালি ব্যাপার আছে, যেমন আমাদের তো লোকসভা রাজ্যসভার কনসেপ্ট আছে, আপার হাউস লোয়ার হাউসের কনসেপ্ট আছে। তাহলে অলওয়েজ মনে রেখে দেবে লোকসভা, এটাকে আমরা বলি
হাউস অফ দ্য পিপল, লোক, লোক, পিপল মানে লোক, এখানে একটা লোক ব্যাপার আছে, তো এটা মনে রাখা ইজি। রাজ্যের মানে ফ্যানটা 1 নম্বরে ঘুরিয়ে দেবে, রাজ্য মানে হচ্ছে স্টেট, তাই এখানে মনে রেখে দেবে কাউন্সিল অফ স্টেটস, এটা মনে রাখা ইজি। আর এখানকার মধ্যে বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে আমাদের লোকসভা হচ্ছে আমাদের নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ, অর্থাৎ লোয়ার হাউস, অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ অর্থাৎ আপার হাউস, এগুলো আমরা সবাই জানি। তো বেসিক্যালি এখান থেকে যে কোশ্চেনটা আসবে সেটাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করি। তোমরা আমাকে বলো রাজ্যসভার আসন, এটা সবাই বুঝতে পেরেছো তো? এবার এই আসন সংখ্যা বা এখানকার বাকি পার্ট নিয়ে প্রশ্ন উত্তরে চলে যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন হবে চটপট ব্যাক টু ব্যাক, ঠিক আছে? তাড়াতাড়ি ফাস্ট এভরিওয়ান, তো একবার সকলে লাইক করে দাও, এখনই পরপর প্রচুর প্রশ্ন আসবে। সেটা হচ্ছে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি যে পার্লামেন্টের কোন কক্ষ, আমাদের দুটো কক্ষ আছে, তো প্রশ্ন হচ্ছে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি, সভাপতি ওই কক্ষের, ওই কক্ষের সদস্য নন? বলো। ওহো, দারুণ প্রশ্ন, এবং এটা কোন পরীক্ষায় আসা? স্ট্যাম্প লাগিয়ে দাও, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। দারুণ প্রশ্ন, সেটা হচ্ছে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্যই নন। তাহলে কি, কোন কক্ষের? আবার উপরাষ্ট্রপতি কোন কক্ষের, কক্ষর নাম বলো। উচ্চ কক্ষ, ইয়ানি কি রাজ্যসভা। তাহলে রাজ্যসভার, এবারে দেখো ভাষাটা ম্যাচ করছে কি, কক্ষর জায়গাকে রিপ্লেস করো রাজ্যসভা দিয়ে, তাহলে পার্লামেন্টের রাজ্যসভার সভাপতি ওই কক্ষের সদস্য না, কারণ আমরা সকলে এই জিনিসটা শিখে রেখেছি যে ভাইস প্রেসিডেন্ট হলেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। বর্তমান উপরাষ্ট্রপতিকে, ফর্মার গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল জগদীপ ধনকর হলেন আমাদের ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি, জগদীপ ধনকর আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি, তো তিনি হবেন এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার একটা প্রশ্ন আসে যে কার পারমিশন ছাড়া অর্থ বিল পেশ করা যাবে না, কার পারমিশন ছাড়া অর্থ বিল পেশ করা যাবে না, যেটা আমাদের এই মানি বিলের প্রশ্ন। মানি বিল বেসিক্যালি আমাদের আর্টিকেল 110 ডেফিনেশন অফ মানি বিল, তাহলে কার সম্মতি, যদি এখানে সম্মতির প্রশ্ন আসে, সম্মতি লাগবে হচ্ছে রাষ্ট্রপতির, আর যদি না স্পিকার না, এইটাই গুলিয়ে গেল। আর যদি এখানে কোন জায়গায় দ্বিমত পোষণ হয় যে ইট ইজ, যে ইট ইজ মানি, এটাও ডব্লিউবিসিএস এর আসা প্রশ্ন, এটা ডব্লিউবিসিএস এর প্রশ্ন, বুঝতে পেরেছো? ছেলেমেয়েরা গুলিয়ে যাবে সেরকম প্রশ্নই থাকে। ইট ইজ মানি বিল অর নট, হু ডিসাইড, তখন হয়ে যাবে স্পিকার। পার্থক্যটা বুঝতে পেরেছো কোথায়? যে ইট ইজ মানি বিল অর নট, তখন যদি এরকম দ্বিমত পোষণ হয় তখন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার বা অধ্যক্ষ। তবে রাষ্ট্রপতির সম্মতিক্রমে বা রাষ্ট্রপতির অনুমোদনে অর্থ বিল কেবল কেবল কোথায় উত্থাপন করা যায়? লোকসভায়। এই লাইনটা কি সবার বোঝা গেছে? মনোদীপ মন্ডল মাথায় ঢুকেছে? একটা অনুমতি রিলেটেড প্রশ্ন আসবে, আরেকটি এখানে প্রশ্ন আসবে তোমার যে এটা মানি বিল অর নট, এটা হ্যাঁ একদমই। এরপরে চলো কম্পোজিশন অফ কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভার গঠন প্রণালী, এটা আমরা ভারতীয় সংবিধানের যে আর্টিকেলে পাই সেটি হচ্ছে আর্টিকেল 80। রাজ্যসভার গঠন প্রণালী এখানে আমরা জানতে পারি। তো সবার প্রথমে এই যে রাজ্যসভা নিয়ে কথা হচ্ছে, রাজ্যসভার আসন সংখ্যা ম্যাক্সিমাম কত হতে পারে?
তো মনে রেখে দেবো ম্যাক্সিমাম হচ্ছে 250, 250। এই জন্য একটা প্রশ্ন হয় এবং তার ভাষায় এমন থাকে যে রাজ্যসভা অনধিক এতটি আসন নিয়ে গঠিত, সো নট মোর দ্যান 250, 250-এর বেশি আসন নিয়ে রাজ্যসভা গঠিত হয় না। অর্থাৎ এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে, বা মনে রেখে দেবে ভারতীয় পার্লামেন্টের আপার হাউসের ম্যাক্সিমাম আসন সংখ্যা হচ্ছে 250। এই 250-র কনসেপ্টটা আসে কিভাবে দেখে নাও। এটা হয় কিভাবে, মনে রেখে দেবে 238 জন আমাদের বিভিন্ন অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কিভাবে হন, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, কি হবে, প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে আসেন নাকি পরোক্ষভাবে, চটপট বলো। আর এই 12 জন যারা হয় নমিনেটেড বাই প্রেসিডেন্ট, নমিনেটেড বাই প্রেসিডেন্ট। তো তারা মানে প্রত্যক্ষ ভাবে নয়, কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোট আমরা কোন ইলেকশনে দিই, আমরা বিধানসভার ভোট দিই রাজ্যের ক্ষেত্রে, আমরা পার্লামেন্টারি ইলেকশনে আমরা লোকসভার ভোট দিই, বাট আমরা কিন্তু রাজ্যসভার ভোট দিই না, কারণ এই 238 জন পরোক্ষভাবে আসবেন আর এই 12 জন নমিনেট হয় রাষ্ট্রপতি দ্বারা। এই জন্য একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজন সদস্যকে মনোনীত করতে পারেন। তো নমিনেটেড মেম্বারের সংখ্যা হচ্ছে 12 আর পরোক্ষভাবে ইলেক্ট হয়ে আসেন 238। তাহলে এই হচ্ছে আমাদের 250 হচ্ছে ম্যাক্সিমাম আসন সংখ্যা। বর্তমানে সদস্য সংখ্যা বললে উত্তর করে আসবে 245, মাথায় থাকবে, ডান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অনেক সময় প্রশ্ন আসে। এবারে রাজ্যসভা উচ্চকক্ষ সদস্য হতে গেলে মিনিমাম যে এজ লাগবে সেটা হচ্ছে 30 বছর, আর এর কার্যকালের মেয়াদ হয়ে যাবে 6 বছরের। লোকসভায় দুটো কম, লোকসভা নিম্নকক্ষ মনে রেখে দেবে, লোয়ার ভ্যালু গুলো লোকসভায়, রাজ্যসভা আপার হাউস, রাজ্যসভা আপার হাউসের ক্ষেত্রে বেশি বেশি ভ্যালু গুলোকে বসাতে হবে, তবে আমাদের উত্তরটা কারেক্ট হবে। মাথায় ঢুকেছে এভরিওয়ান? আর উপরাষ্ট্রপতির এই জায়গাটা কিন্তু মনে অবশ্যই রাখতে হবে, পদাধিকার বলে, কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, যদি আমি কথা বলি তোমাদের কাছে লোকসভা নিয়ে, বা এই লোকসভা তো নিম্নকক্ষ, এবং এখানে আমরা দেখি প্রত্যক্ষ নির্বাচন বিষয়টা আসে, তো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? দেখবে আমরা পড়ে এসেছি 552। তো বেসিক্যালি এই জায়গায় কনসেপ্টটা কেমন ছিল একটু তোমাদেরকে বলে দিই। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসবে 530, 530 হয়ে গেল। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবেন 20 জন প্রতিনিধি, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি থেকে নমিনেট হবেন। এটা ছিল ম্যাক্সিমাম আসন সংখ্যার মধ্যে কথা বলছি, এটা মন দিয়ে শুনবে। তাহলে 530 স্টেট থেকে, 20 জন ইউটি থেকে, আর 2 জন ইউটি থেকে। বর্তমানে এটাকে 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা এই অ্যাংলো ইন্ডিয়া কমিউনিটি থেকে রাষ্ট্রপতি যে নমিনেট করবে এটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই জায়গায় এই দুটো কিন্তু বাদ, মনে থাকবে। তাহলে এই দুটো কিন্তু এখন বর্তমানে ডিলিট করে দেওয়া হয়ে গেছে, বা এই দুটো বাদ, বর্তমান 545 এভাবে মনে রেখে দেবে। আর এই হচ্ছে আসল ঘটনা যে লোকসভার আসন সংখ্যা কত হতে পারে, এটা হচ্ছে ম্যাক্সিমামটা নিয়ে বললাম, বুঝতে পেরেছো? 543 এটা অবভিয়াসলি বর্তমান, যদি এটা হচ্ছে রাজ্যসভার বর্তমান, লোকসভার বর্তমান এভাবে আসলে 543 মনে রেখে দেবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে প্রথম লোকসভা ইলেকশন কবে হয়েছিল, প্রথম জেনারেল ইলেকশন, প্রথম লোকসভা ইলেকশন কবে হয়েছিল বলো? যেমন এবারে লোকসভা ইলেকশন, দুটো সাল টেনে আনতে হবে, 50-51 নাকি 51-52, বলে গেছে। এনিওয়ান জিজ্ঞেস করেন, ডেকে দেন, আমি নিজেই ভুলে গেছি। হ্যালো, লোকসভার প্রথম সাধারণ ইলেকশন কবে, 51-52 না 50-51? 51-52 না? হ্যাঁ, 1951-52 এটা এসছিল কিন্তু, এবং মজার প্রশ্ন, এই দুটো সালালাটা মনে রেখে দেবে কেসটা। চলো, ও আচ্ছা, এই অবধি তো থ্যাংক ইউ করবো না, আরো কয়েকটা পার্ট রয়েছে ছোটখাটো, একটু বলে দিই, তাহলে আমি এক্সট্রা কয়েকটা পেজ নিচ্ছি, ঠিক আছে? ধৈর্য আছে তো সবার?
আর অল্পক্ষণ থাকবে, কিছু পেজ আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি, আর কয়েকটা পয়েন্ট আলোচনা করলে হয়ে যাবে। জাস্ট গিভ মি এ মিনিট। তাহলে এখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম, ফার্স্ট লোকসভার ইলেকশন বা ইত্যাদি আমরা বলে দিলাম। এবারে খেয়াল রাখবে, রাজ্যসভার ক্ষেত্রে যে এজ লিমিট বা ইত্যাদি পেলাম, লোকসভার ক্ষেত্রে যেহেতু এটা লোয়ার হাউস, অলওয়েজ মনে রেখে দেবে এটি হচ্ছে লোয়ার হাউস বা এটি হচ্ছে আমাদের নিম্ন কক্ষ। সো ভ্যালু গুলো অলওয়েজ লোয়ার আমরা ইউজ করলে উত্তর কারেক্ট হতে বাধ্য। কিরকম ভ্যালু? স্যার কার্যকালের মেয়াদ 5 বছর, সেটা আমরা সবাই জানি। আর বয়স হতে হবে কত বছর? ন্যূনতম 25 বছর লোকসভার সদস্য হওয়ার জন্য। আর এই লোকসভার সদস্যরা এই প্রাপ্তবয়স্ক যারা, যাদের ভোটিং রাইট আছে, এই প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা কিন্তু প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। বোঝা গেল? প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। এর জন্য আরেকটা প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি আগে জানো ভোটিং এজ ছিল এক সময় 21, এই 21 থেকে ভোটিং এজ রিডিউস করে করা হয়েছিল 18 ইয়ার। 18 বছর হলে আজকে ভোটার কার্ড করছি, আমরা ভোট দিচ্ছি। তাহলে এই যে ভোটিং এজ রিডিউস হয়েছিল, এখানে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 61 ইমপিচমেন্ট। বারবার বলছি, এটা কিন্তু অনেক ছেলে মেয়ে গুলিয়ে ফেলে। আর্টিকেল 61 ইমপিচমেন্ট আর 61 হচ্ছে তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কিসের সাথে সম্পর্কিত? ভোটিং এজ, এবং এটার সাল হচ্ছে তোমার 1989। বুঝতে পেরেছো? বাস, এখানে ভোটিং এজ রিডিউস করা হলো। এবারে এই লোকসভা তো হলো, লোকসভার কার্য পরিচালনা দায়িত্ব গ্রহণ করেন তিনি হলেন স্পিকার, বা আমরা বলে থাকি অধ্যক্ষ। অধ্যক্ষই কি করে থাকেন? লোকসভার কার্য পরিচালনা করে থাকেন। তাকেই বলা হয়ে থাকে প্রিজাইডিং অফিসার অফ লোকসভা। এটা কিন্তু মনে থাকবে, প্রিজাইডিং অফিসার। যদি কখনো প্রশ্ন আসে যে লোকসভার প্রিজাইডিং অফিসার কে, বর্তমান কে ওম বিড়লা, এটা মনে রেখে দেবে, বর্তমান কে ওম বিড়লা। স্পিকার হওয়ার জন্য কত বছর বয়স লাগবে? 25 বছর বয়স লাগবে। স্পিকার হওয়ার জন্য কত বছর কার্যকালের সময় পাবে? 5 বছর সময় পাবে, একই বিষয়। আর যদি স্পিকার অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে আরো একজন থাকেন, তিনি হচ্ছেন ডেপুটি স্পিকার, সমস্ত কার্য পরিচালনা বা ইত্যাদির দায়িত্ব করে থাকেন। আর স্পিকারের একটা গুরুত্বপূর্ণ পাওয়ার বলেই দিয়েছে, ওই মানি বিল রিলেটেড পাওয়ার, যে কোনো একটা বিল, মানি বিল অর নট, সেই যে ডিসিশন, মানি বিল অর নট, সেই ডিসিশন স্পিকারের হাতে ন্যস্ত থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট স্পিকারের হাতে থাকে না? পুরো লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করা বা পরিচালনা করার থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যখন জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট হয় বা যখন যৌথ অধিবেশন হয়, সেই যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। একটা হয় আহ্বান কে করেন, আর একটা হয় এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন। মনে থাকবে, যৌথ অধিবেশনে কিন্তু তিনি সভাপতিত্ব করবেন। এবারে প্রশ্ন, স্ট্যাটিক লোকসভার ফার্স্ট স্পিকার কে ছিলেন? উত্তর করে আসবে জি ভি মাভলঙ্কর, তিনি ছিলেন লোকসভার প্রথম স্পিকার। ভেরি গুড, ভেরি গুড, মনে থাকবে। লোকসভার প্রথম ফার্স্ট ওমেন স্পিকার কে ছিলেন? মীরা কুমার ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার। লোকসভার প্রথম বাঙালি স্পিকার কে ছিলেন? সোমনাথ ব্যানার্জি ছিলেন লোকসভার বাঙালি স্পিকার। আর বর্তমান স্পিকার বললে ওম বিড়লা। তাহলে মহিলাদের মধ্যে মীরা কুমার হয়ে যাবে ফার্স্ট, জি গণেশ বর্ষদেবন মাভলঙ্কর বা জিবি মাভলঙ্কর, বর্তমান ওম বিড়লা। ভেরি গুড, ক্লিয়ার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। এবারে দেখো, যখনই আমরা আমাদের এই লোকসভার অধিবেশন নিয়ে কথা বলি, মনে রেখে দেবে ইন জেনারেলি তিনটে অধিবেশন। বাট এখানে কিছু রুল আছে, যে দুটি অধিবেশনের মাঝে যেন 6 মান্থের বেশি গ্যাপ না হয়, এটা একটা স্থির করা হয়েছে। এই জন্য একটা প্রশ্ন আসে যে কটা অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক? 12 মাসে 1 বছর হয়, যদি 6 মাস আমার গ্যাপ না রাখতে হয়, তাহলে বছরে 2টো অধিবেশন কিন্তু বাধ্যতামূলক হয়। বাট ইন জেনারেলি 3টে। তো কি কি আমাদের অধিবেশন গুলো হয়? একটি হচ্ছে আমাদের বাজেট সেশন, বাজেট অধিবেশন। একটি হলো বাদল অধিবেশন বা মনসুন সেশন।
আরেকটিকে আমরা বলবো কি গ্রীষ্মকালীন নাকি? আরে না, শীতকালীন। গ্রীষ্মকালীন অধিবেশন বলে কিন্তু কোনো অধিবেশন নেই। একবার ডাব্লিউবিপি তেই প্রশ্ন এসেছিল যে কোনটি ভারতীয় পার্লামেন্টের অধিবেশন নয়, তো অপশনে গ্রীষ্মকালীন ছিল। সো গ্রীষ্মকালীন সেশন আমাদের নেই। আমাদের আছে বাজেট সেশন, আমাদের আছে মনসুন সেশন, আমাদের আছে উইন্টার সেশন। এবারে বলো একটা সহজ বুদ্ধি লাগিয়ে যে বাজেট মানে কি হিসেব নিকাশের ব্যাপার, তার মানে এটি হচ্ছে আমাদের দীর্ঘতম অধিবেশন। শীতকাল দিন টুক করে ছোট হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম অধিবেশন। এই 6 মাসের গ্যাপটা মনে রেখে দেবে। হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে 80টা সিট আছে, একদমই কারেক্ট। তাই তো উত্তরপ্রদেশে লোকসভায় আসন সংখ্যা সবচেয়ে বেশি, ভেরি গুড। ওয়েস্ট বেঙ্গলে 42টা আমরা সবাই জানি, মহারাষ্ট্র 48টা, ভেরি গুড ভেরি গুড। বাহ বাহ, তোমরাই তো পয়েন্ট বলে দিচ্ছে, তোমাদের ওই দিকেই তো আমি এগিয়ে গেলে হয়ে যাবে, আমার আর লাগবে। তাহলে এখান থেকে মনে রাখবো কোনটা দীর্ঘতম কোনটা ক্ষুদ্রতম আর কি কি অধিবেশন আমাদের রয়েছে। ভারতীয় সংবিধানের বলতো দেখি 52 থেকে 78 সংখ্যক অনুচ্ছেদের মধ্যে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হয়ে যাবে এর মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রপতি। বিশেষ করে বেসিক্যালি কেন্দ্রীয় শাসন বিভাগ যাকে আমরা বলি, আলোচনা করা হয়েছে। সো এর মধ্যে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের প্রথম নাগরিক বলা হয়ে থাকে। এবং আমাদের যে কেন্দ্রীয় আইনসভা, যেখানে বেসিক্যালি লোকসভা বলো, রাজ্যসভা বলো, এন্ড অবভিয়াসলি প্রেসিডেন্ট, এই জন্য বলা হয় যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা, এটা মনে করো কেন্দ্রীয় আইনসভা, যে কেন্দ্রীয় আইনসভার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতিকে ছাড়া তুমি এটা গঠন করতে পারবে না। আর রাষ্ট্রপতির ইলেকশনের এখানে দুটো আর্টিকেল মনে রেখে দেবে, রাষ্ট্রপতির ইলেকশন বা নির্বাচনের দুটো আর্টিকেল মনে রেখে দেবে, একটা হচ্ছে 54 আর একটা হচ্ছে 55। 54 55, এবারে এই 54 করবো না স্যার 55 করবো, দুটোই নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। এবারে দেখতে হবে আমার প্রশ্নের ভাষা কি দিয়েছে, প্রসিডিওর জানতে চাইছে নাকি ম্যানার জানতে চাইছে, তার উপর ডিপেন্ড করবে। আর রাষ্ট্রপতি কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, বিশেষ নির্বাচক মন্ডলী মানে ইলেকট্রাল কলেজ দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা পার্টিসিপেট করেন। এই যে কেন্দ্রীয় আইনসভা বললাম, অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ, সেটা রাজ্যসভা বা লোকসভা, তার ইলেক্টেড মেম্বার, তার নির্বাচিত সদস্যরা, আর রাজ্যের অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচিত সদস্যরা অর্থাৎ বিধায়করা থাকে। মেইন হচ্ছে এটা মনে রেখে দেবে, মানে ইলেক্টেড মেম্বার, আমরা যাদেরকে ইলেক্ট করে দিচ্ছি তারাই আবার রাষ্ট্রপতি ইলেকশনে ভোট দেন, বাস। আর্টিকেল 60 রয়েছে রাষ্ট্রপতির ওথ বা শপথ। তো রাষ্ট্রপতি শপথ বাক্য কে পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে থাকেন বা সিজিআই আমরা বলে থাকি। আর আর্টিকেল 61 রয়েছে ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি। সো অনেক সময় প্রশ্ন আসে যে ইমপিচমেন্ট পদ্ধতি কোথায় আছে, আর্টিকেল 61 বা অপসারণ পদ্ধতি, এটাই বোঝা গেল। অপসারণ পদ্ধতিকে আমরা ইমপিচমেন্ট বলে থাকি, এটা পদচ্যুতি, এইভাবে মনে রাখতে পারো ইমপিচমেন্ট। এবারে স্টেটস লেজিসলেচারটা বলে শেষ করব। দেখো, যদি কেন্দ্রীয় আইনসভা ভালো করে বুঝে থাকো, রাজ্য আইনসভা কিন্তু কঠিন কিছু না। যদি কেন্দ্রীয় আইনসভা বুঝে থাকো, রাজ্য আইনসভা কিন্তু কিছুই না। কেন্দ্রীয় আইনসভাতে যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ পড়েছি, তেমনি যদি আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার হয়, বা দেখো এটা খুব মন দিয়ে শুনবে, দ্বিকক্ষ বাইক্যামেরাল দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার ক্ষেত্রে কিরকম কনসেপ্ট হয় একটু মন দিয়ে শুনবে। দুটো হাউস এখানে হয়ে যাবে, একটিকে আমরা বলবো লোয়ার হাউস, একটিকে আমরা বলে দিলাম আপার হাউস। বলো রাজ্য আইনসভার ক্ষেত্রে কোনটি লোয়ার কোনটি আপার? তো কিছুই না, লোয়ার হাউস কোনটা? লোয়ার হাউস হচ্ছে আমাদের এখানে বিধানসভা, যা সদস্যদের বিধায়ক বলা, এমএলএ তোমরা পড়ো না, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর আপার হাউস মানে কি? আপার হাউস মানে বিধান পরিষদ। কিন্তু মজার বিষয়, ভারতের সব রাজ্যে কিন্তু এই বিধান পরিষদ নেই। আমরা জানি অনলি 6 ইন্ডিয়ান স্টেট হ্যাজ বাইক্যামেরাল লেজিসলেচার। এই যে বাইক্যামেরাল লেজিসলেচারের কথা বললাম, তো মনে রেখে অনলি 6 ইন্ডিয়ান স্টেট হ্যাজ বাইক্যামেরাল লেজিসলেচার। তো বিধান পরিষদ সব রাজ্যে নেই, 6টা রাজ্যে রয়েছে। যদি এখানে থাকে তাহলে এই বিধানসভাতেও তাই, 25 বছর বয়স হবে, 5 বছরের টার্ম হবে। বিধান পরিষদে 30 বছরের বয়স লাগবে, 6 বছরের টার্ম হবে। বোঝা গেল, একই ব্যাপার, আর কিছুই না, আর কিছুই না, জাস্ট লোকসভা রাজ্যসভার মতোই করে দেবে। তো বাইক্যামেরাল লেজিসলেচার আমাদের কোন কোন রাজ্যে আছে
সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, ইউপি। এই হচ্ছে 6টা রাজ্য। ওয়েস্ট বেঙ্গলেও ছিল, ওয়েস্ট বেঙ্গলে 1969-এ অবলুপ্ত হয়েছে, বা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইকামেরাল সিগনেচার ডিলিট করা হয়েছে। আরো ছোট ছোট প্রচুর অনেক প্রশ্ন আছে, যেমন অ্যামেন্ডমেন্ট আর্টিকেল ইত্যাদি থেকেও আছে। তো আজকে এই অবধি আমি আলোচনা রাখবো, হোপফুলি তোমাদের মাথায় ঢুকেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে নেবে। এরপরে মেইন তোমার পরীক্ষার জন্য যেটা দেখতে হবে, ওটা এইভাবে, ওটা প্রশ্ন উত্তর ছাড়া একটু টাফ হয়ে যায়। মেন দুটো জায়গা, একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট আর্টিকেল, এই যত যে আর্টিকেল বললাম, এই যে ধরো আর্টিকেল 61, আর্টিকেল 54, তো একটা পোর্শন পড়তে আর্টিকেল, আর একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী, আর একটা হচ্ছে আর্টিকেল, এই দুটো জায়গা দেখে যাবে। চলো, ভালো থেকো সবাই, হোপফুলি ভালো লেগেছে। এন্ড অবভিয়াসলি তোমরা অবশ্যই সার্চ করে TWS, তোমাদের জন্য এত মেহনত করছি। স্মার্ট কি সার্চ করবে? TWS স্মার্ট, নাকি না? TWS স্মার্ট, সো ডু সাবস্ক্রাইব, ইউটিউবে পেয়ে যাবে। উই আর ভেরি ক্লোজ টু 100K, তাই না? হা। চলো, ভালো থেকো, শেষ করছি। একবার রিভিশনটা, এই যে যেটা হলো না, তোমরা পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবে, অনেক প্রশ্ন চেনা জানার মধ্যে লাগবে, তখন না ভালো লাগবে। আর যেন হড়বড় করে ফেলবে না, মানে গড়বড় করে ফেলবে না, মানে কি জিনিস, সব পারবো বলে যেন ঘেটে ঘা করে দিও না, কারণ এটা ওএমআর বেসড এক্সাম, তো সেই বিষয়টাও মাথায় রাখতে হবে, যেহেতু এটা ওএমআর বেসড এক্সাম। এই এক্সামটা তো তোমার আর এর মতো না যে কম্পিউটারে টুকটুক করে দেবো, যেহেতু ওএমআর বেসড এক্সাম, তাই এখানে না তোমার খুব সতর্ক থাকতে হবে। ওএমআর এর বাবলস গুলো আমি ঠিক করে ফিল করছি, আর বারবার বললাম কোশ্চেন বুকলেট নাম্বার বা ইত্যাদি যেন একদম নিখুঁত ভাবে হয়, ক্রস চেক করে দেখে করবে। হুম। স্ট্যাটিক জিকে তে ইউটিউবে আরাবুল স্যার করাচ্ছেন, গতকাল রাতেও করিয়েছেন, বুঝতে পেরেছো? এই জন্য দেখবে আমার কাছে যখনই তোমরা জিকে জিএস পড়তে আসো, আমার ব্যাচেও, পেইড ব্যাচেও, একা জীবনে শেষ করা যায় না। হ্যাঁ, আমি জানলেও, আমি পলিটি জানছি, আমি ইকোনমি জানছি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স জানছি, আমি স্ট্র্যাটেজিক জিকে জানছি, একা জীবনে কম্পিটিটিভে শেষ করা যাবে না। হ্যাঁ, কেউ যদি করে ডিফারেন্ট পার্ট, বাট কি আবছা হবে কোথাও, কারণ এই সিলেবাসটা না ভাস্ট, যদি আমি ডিপতে ভালো করে পড়াতে যাই, এই জন্য সময় লাগে। এই জন্য দেখবে আমরা অনেকগুলো টিচার, আমাদের ইনস্টিটিউটে TWS দেখো কতজন জিকে জিএস পড়ায়। আমি পড়াই, আরাবুল স্যার পড়াই, ডালটন স্যার পড়াই, মিনাজুল স্যার পড়াই, আমরা 4জন মিলে থাকি। 4জনে একজন সায়েন্স পার্ট দেখে নেয়, একজন আরেকটা পার্ট দেখে নেয়, একজন আরেকটা পার্ট, আরেকজন আরেকটা পার্ট, হয়ে যায় সহজেই। তাহলে কি আমরা শর্ট সময়ে পুরো জিনিসটা আয়ত্তে করতে পারি। আর নইলে এই টুক করে মালগাড়ির মতো চলতে থাকলে তোমার শেষ হবে না। আমি নতুন স্টুডেন্টের জন্য বলছি বেসিক্যালি এই পয়েন্টটা। আর তোমাদের এখন কোনো কিন্তু স্ট্র্যাটেজি নয়, এখন কিন্তু এই শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি ভিডিও দেখতে যাবে না, ঠিক আছে? কিচ্ছু না, জাস্ট একটু দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে, তুমি তোমার এক্সামে ফোকাস করো, চুপচাপ যাবে, ভালো করে পরীক্ষা দেবে, ঘরে আসবে, দুদিন পর বোর্ড অ্যান্সার কি দেবে, কোশ্চেন্স পেপার দেবে, মিলিয়ে দেখে নেবে, চেক করে নেবে, ভালো স্কোর আসলে নেক্সট পার্ট 2 জন্য সেই দিন থেকেই যেন পড়াশোনা শুরু হয়ে যায়। কারণ এত সহজ না কিন্তু, ডেসক্রিপটিভ বলে রাখলাম। তারপরে আবার টাইপিং টেস্ট শিখতে হবে, সেই টুক করে টাইপিং করতে হবে, জানো? পারো তো এমন ঠ্যাক 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 করে টাইপিং, মানে ঠং ঠং করে আওয়াজ হবে কিবোর্ডে, তবেই তো ভালো লাগবে নাকি? তো ওই টাইপিং শিখতে হবে, ও সব ফোনে শিখে যাবে, আমি সব শিখিয়ে দেবো। ওটা ওই বাড়ি, যদি কম্পিউটার থাকে তো ভালো, যদি কম্পিউটার না থাকে ফোন, আর একটা ওটিজি কেবিল হয়, ওটিজি কেবিল, একটা কিবোর্ড, সব বলে দেবো কি কি কিনবে, প্রয়োজনে লিংক দিয়ে দেবো। তখন বাড়ি বসে প্র্যাকটিস করে নিলে, এখন প্রচুর সফটওয়্যার চলে আসে, তো সেখানে টাইমিং আসে, র্যান্ডম ওয়ার্ড আসে, সেই দেখে দেখে প্র্যাকটিস করতে। অত সহজ? ভালো সময় লাগবে। ভালো থেকো, এখানেই এন্ড করছি। এন্ড খুব ভালো। শাহিনা, হিস্ট্রির বাকি পার্ট কবে করবো বলো? কবে করবো? তুমি তো ব্যাচে ছিলে, একবার ওই এটা দেখে নাও না, কি বলে ওটাকে, পিডিএফ গুলো একবার পড়ে নাও। পর দেখো, দিনে একটার বেশি ক্লাস আমি নিতে পারছি না, আর প্রতিদিনই নিচ্ছি, একদিন তো গ্যাপ দিচ্ছি না। চেষ্টা করবো আগামী যে 2 দিন আছে, আমি বলছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স 2 দিনই আমার লাগবে, দেখা যাক। চলো, ভালো থেকো, এন্ড দেখা হচ্ছে পরবর্তী দিন। তো অবশ্যই ডু সাবস্ক্রাইব, প্রত্যেকে এবার চ্যাট ক্লোজ করে
সাবস্ক্রাইব বাটন পেলে করে দেবে, এতে ভালো লাগবে। দেখা হবে পরের দিন। টাটা, বাই বাই।